বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হলো ভারত। ভারতে রয়েছে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। পশ্চিমবঙ্গ, যাকে ইংরেজিতে বলা হয় ওয়েস্ট বেঙ্গল, হলো অন্যতম প্রধান একটি রাজ্য। এই রাজ্য থেকে পরপর 3বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে কৃতিত্ব তার একারই। বন্ধুরা, আমি আজ এই ভিডিওর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। আমি আজ এই ভিডিওর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিষয়গুলি তুলে ধরছি সেগুলি হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা জীবন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে কেমন সেটি আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 1955 খ্রিস্টাব্দে 5ই জানুয়ারি কলকাতার হাজরা অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিবারটিতে জন্মগ্রহণ করেছিলেন সেটি ছিল অর্থনৈতিক দিক দিয়ে নিম্ন মধ্যবিত্ত একটি পরিবার। তার পিতার নাম প্রমীলেশ্বর বন্দ্যোপাধ্যায়। প্রমীলেশ্বর বন্দ্যোপাধ্যায় ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম গায়ত্রী দেবী, তিনি ছিলেন একজন গৃহিণী। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার যোগমায়া দেবী মহাবিদ্যালয় থেকে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেন এবং কলকাতা শহরেই অবস্থিত আরেকটি কলেজ শ্রী শিক্ষায়তন কলেজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাচেলর অফ এডুকেশন বিএড সম্পূর্ণ করেন। এরপরে কলকাতার বিশ্ববিদ্যালয়ের অধীনে যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ থেকে ব্যাচেলর অফ ল এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি শিক্ষাজীবন শেষ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাসের মাস্টার্স সম্পূর্ণ করার মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে হাতেখড়ি হয় শিক্ষা জীবনে। 1970 সালে তিনি যখন যোগমায়া কলেজে শিক্ষার্থী ছিলেন তখন তিনি ছাত্র পরিষদ গঠন করেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছাত্র পরিষদ গঠন করেন এবং ছাত্র রাজনৈতিক সংগঠন গড়ে তোলেন, সেটি ছিল জাতীয় কংগ্রেসের অধিভুক্ত। শিক্ষাজীবন শেষ করে যখন তিনি ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে এলেন তখন কিছুকাল তিনি শিক্ষকতাও করেছিলেন। একটা সময় তিনি বুঝতে পারলেন তার রাজনীতিতে আসা উচিত এবং তিনি সেটিই করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ফিরলেন জাতীয় কংগ্রেসে। মমতা বন্দ্যোপাধ্যায় খুব দ্রুতই ভারতীয় জাতীয় কংগ্রেসের মহিলা শাখায় অত্যন্ত প্রভাবশালী নেত্রী হয়ে উঠলেন। পশ্চিমবঙ্গের জাতীয় কংগ্রেসের মহিলা শাখায় সাধারণ সম্পাদকের দায়িত্ব তিনি অর্জন করলেন এবং তিনি 1976 সাল থেকে 1980 সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করছিলেন। তারপর 1984 সালে লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন। পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা কেন্দ্রে, যেখানে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল উল্লেখিত কমিউনিস্ট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়ের সাথে। খুব সহজেই সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে প্রথম প্রচেষ্টাতেই মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন লোকসভায় এবং সংসদ হিসাবে নাম লেখান প্রথমবারের মতো। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রচেষ্টাতে সফল হলেও তিনি 1989 সালে নিজের কেন্দ্রেই হেরে যান, কারণ ওই সময়টি ছিল কংগ্রেসের জন্য খুবই কঠিন একটি সময়, কারণ জনগণ কংগ্রেস বিরোধী হয়ে দাঁড়িয়েছিল। তবে 1991 সালে লোকসভা নির্বাচনে তিনি পুনরায় সাংসদ নির্বাচিত হন। এবারে তিনি নির্বাচিত হন কলকাতার দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে। পরবর্তীতে কলকাতার দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে 1996, 1998, 1999, 2004 এবং 2009 সালের নির্বাচনে টানা সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। তারপর 1999 সালে 13ই অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায়কে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। মমতা ব্যানার্জি এই মেয়াদে দায়িত্ব পালন করেন 2001 সালের 15ই মার্চ পর্যন্ত। এই সময় তার প্রতিষ্ঠিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আর এক প্রধান রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সাথে জোটবদ্ধ ছিল। দ্বিতীয়বারের জন্য মমতা ব্যানার্জিকে রেলমন্ত্রীর দায়িত্ব দেন ভারতের 14তম প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেলমন্ত্রীর দায়িত্ব দেন। তিনি সেই দায়িত্ব পালন করেন 23শে মে 2009 থেকে 19শে মে 2011 পর্যন্ত। তারপর তিনি রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগ করার কারণ ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়া এবং তিনি 2011 সালে 20 মে তারিখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে আসেন। এই সময় তার তৃণমূল কংগ্রেসের জোটবদ্ধ ছিল ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের সাথে।
মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের এক অন্যতম প্রভাবশালী নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় তার দল ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্য অনেক কিছু করেছিলেন, কিন্তু 1997 সালে জাতীয় কংগ্রেসের নেতাদের মত ও আদর্শের সাথে তিনি অমিল লক্ষ্য করেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র প্রতিবাদী কণ্ঠ বলে দাবি করেছিলেন। অবশ্য তখন যেসব ঘটনা ঘটেছিল সেসবের মধ্যে অন্যতম ছিল, তিনি যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন তখন তিনি দেখতে পেয়েছিলেন তার পশ্চিমবঙ্গকে অনেকাংশে খাটো করে দেখা হয় এবং ভারতীয় জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গকে ঠিকভাবে মূল্যায়ন করছে না। এই কারণে তিনি 1993 সালে মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছিলেন। এরপর 1996 সালে পেট্রোলিয়াম সহ বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধির কারণে তিনি প্রতিবাদ করেন, যার কারণে অনেকের চোখেই তিনি শত্রু হয়ে পড়েন। তারপর 1997 সালে মাঝামাঝিতে ভারতের নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায় তার নতুন দলকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামে নিবন্ধিত করেন। ভারতের নির্বাচন কমিশন এই দলকে জোড়া ঘাসফুল প্রতীক চিহ্নে বরাদ্দ দেয়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ভারতের জনগণের সামনে আসেন 1998 সালে 1 জানুয়ারি। তাই জানুয়ারি মাসে 1 তারিখকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস হিসাবে ধরা হয়। তারপর 2011 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অংশ নিয়েছিল পরিবর্তন স্লোগান নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জোড়াফুল প্রতীক নিয়ে অবসান ঘটিয়েছিল 34 বছরের বামফ্রন্ট রাজত্ব থেকে। সংযুক্ত প্রগতিশীল জোট ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের সাথে জোটবদ্ধ হয়ে মমতা ব্যানার্জি এই নির্বাচনে 227টি আসনে জয়লাভ করে সরকার গঠন করেন। মমতা ব্যানার্জি 227টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এককভাবে পায় 184টি, যা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মোট আসন 294টি এবং সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 148টি। বোঝাই যাচ্ছে কতটা প্রভাব খাটিয়েছিল মমতা ব্যানার্জি সেই সময়। এবং 20 মে 2011 সালে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের 8তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন। তারপর 2016 সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস কোনো জোটে না গিয়ে এককভাবে নির্বাচন করে জয়লাভ করে। 2016 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মোট 211টি আসনে জিতেছিলেন, যা 2011 সালের নির্বাচনের চেয়ে 27টি বেশি। 27 মে 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় শপথ নিয়ে ক্ষমতায় টিকে থাকেন। এবার আপনাদের বলে দিই 2021 সালের নির্বাচনের বিষয়। অনেকেই ভেবেছিলেন যে 2011 ও 2016 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় যেতে দারুণভাবে সফল হলেও 2021 সালের নির্বাচনে তারা ভারতীয় জনতা পার্টির কাছে হেরে যাবেন এবং যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সময় তাতে মনেই হচ্ছিল এবার ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। নির্বাচনের আগে তৃণমূলের অনেক নেতা নেত্রী বিজেপিতে যোগদান করেছিলেন, তবে যারাই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়ে মনোনয়ন নিয়েছিলেন তাদের অনেকেই হারের সম্মুখীন হতে হয় এবং 2021 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস বাংলা নিজের মেয়েকেই চায় এই স্লোগানের মাধ্যমে তারা জয়লাভ করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার আসন নন্দীগ্রামে হেরে গিয়েছিলেন। তিনি হেরেছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে। মমতা হেরে গেলেও তার দল মোট 213টি আসনে জয়লাভ করে এবং সংবিধান অনুযায়ী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবার আবার একটি সুযোগ পান, যা হওয়া তাই হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। এখনও অনেক মানুষের মনেই প্রশ্ন জাগে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে কেমন। এটি নতুন করে বলার কিছুই নেই, কারণ মুখ্যমন্ত্রী হিসাবে তিনি গ্রহণযোগ্য না হলে বারে বারে তাকে নির্বাচিত করতেন না পশ্চিমবঙ্গের জনগণ। তিনি সবসময় মা মাটি মানুষ স্লোগান বুকে ধারণ করে চলেন। তার চোখে তার রাজ্য পশ্চিমবঙ্গই সব। মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জি অথবা দিদি যে নামেই তাকে ডাকা হোক না কেন, তিনি একজনই। শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে সারা ভারত নাচানোর সক্ষমতা আছে মমতা ব্যানার্জি। ভারতের লোকেরা এখনই বলা শুরু করে দিয়েছে মমতা ব্যানার্জি হতে চলেছে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী। মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা সেটি সময় বলে দেবে, তবে আপাতত তার রেকর্ড নিয়ে আনন্দে থাকুক তার অনুসারীরা। বন্ধুরা, এটাই ছিল আজকের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী, যেটি আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।